দর্শক, স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের কথা বলার বিষয় উচ্চ মাধ্যমিকের ফল এবং উচ্চশিক্ষা। যদি এই যে আজকে যে ফল বেরিয়েছে সেটি গ্রেডিং সিস্টেমে জিপিএ সিস্টেম আমরা বলি, এবং সেটার একেবারে শুরুর কথা যদি মনে করি, সেবার এইচএসসিতে 2003 সালে 22 জন বোধহয় A+ পেয়েছিলেন। আজ সে সংখ্যা অনেক বেড়েছে, তবে এই বছর এই সংখ্যা বাড়ার হার, পাশের হার বলুন, জিপিএর হার সবই কমে এসেছে। সেটার ফল কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটি নিয়ে মূলত আমাদের আলোচনা। এ নিয়ে কথা বলার জন্য তিনজন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন আমাদের সাথে। পরিচয় করে দিচ্ছি অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের সাথে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, এবং আছেন ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নিজামুল হক। স্বাগত আপনাদের তিনজনকেই। আলোচনায় যাবার আগে আজকে এ নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী, কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীও। তারা কি বলেছেন সেটা একটু দেখে নেব। এবছর আমাদের এখানে পাশের হার 5.79% কমেছে। এটা আমি আগেই বলেছি যে আমরা খাতা সঠিক মূল্যায়ন করার ফলে এটা স্বাভাবিকভাবেই এই পরিণতি। এর আগের বছর আমাদের একটা বোর্ডের কিছু সমস্যার কারণে এবং আগে পাশ করেছিল কম, বেশি একটা বছর এসে সেই কারণে বেশি হয়ে গেছিল। যা জমেছিল তারা ওইবার পরীক্ষাটা দিয়েছিল, যার ফলে গত বছর সংখ্যাটা বেশি ছিল। এটা কিন্তু আমাদের ধারাবাহিকভাবে কমছে তা না, ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। গতবার বাড়তি টাকার কারণে তার সাথে তুলনা করে আমাদের এই বছর গতবারের চেয়ে একটু কম আছে। কত পার্সেন্ট পাস হলো, কত পার্সেন্ট পাস হলো না, এটা এত বিবেচ্য বিষয় না। ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হয়েছে, পড়াশোনা করবে। পাস করার জন্য প্রত্যেক ছেলেমেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং ভালোভাবে পড়তে হবে, পড়াশোনায় মন দিতে হবে। জনাব হক, আপনাকে দিয়ে শুরু করা যাক। যে পরিবর্তনের কথা বলা হলো খাতার মূল্যায়নে, এবং বলা হচ্ছে সেটির কারণেই এবারে হয়তো পাশের হার কমেছে বা জিপিএর সংখ্যাও কমে এসেছে। তার মানে কি আগে যেভাবে খাতা দেখা হচ্ছিল তার মধ্যে এক ধরনের ভুল ছিল? মাননীয় শিক্ষামন্ত্রী কি সে কথাই বলছিলেন? অবশ্যই আগে যে খাতা দেখার প্রক্রিয়া ছিল ভিন্ন ছিল। শিক্ষামন্ত্রী তো নিজেই বলেছেন যে 20 জনের কাছে খাতা দেখতে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে 20 জনে 20 রকম মূল্যায়ন করেন, 20 রকম নাম্বার হয়। এ কারণে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে একটা নির্দিষ্ট মূল্যায়ন প্রক্রিয়া দেওয়া আছে, ওর মাধ্যমে সবাই খাতা মূল্যায়ন করবেন। এবং আমার মনে হচ্ছে যেটা এবছর যে ফল হলো পরীক্ষার, এটাই দেশের সার্বিক চিত্র। সেই যে নতুনভাবে মূল্যায়ন, সেটার বৈশিষ্ট্যটা কি করা হয়েছে সেখানে? সে বৈশিষ্ট্য একটা নির্দিষ্ট মূল্যায়ন কিভাবে হবে, একটা প্রশ্নের উত্তর কিভাবে হবে, সেই উত্তরটা শিক্ষকদের কাছে দিয়ে দেওয়া আছে যে এভাবে খাতার এই প্রশ্নের উত্তর হবে, এবং সেই আলোকেই শিক্ষকরা খাতার মূল্যায়ন করেন। সেক্ষেত্রে যে সৃজনশীল ব্যবস্থার কথা আমরা বলছি, সেক্ষেত্রে এক একজন শিক্ষার্থী তো এক একভাবে তার উত্তর লিখবে এবং ভিন্নতা থাকতেই পারে। সেক্ষেত্রে সেটি কিভাবে মূল্যায়নে আসছে? যা একটা প্যারা থাকার পরে সেখানে যদি উল্লেখ করা থাকে সেই লোক ভালো না মন্দ, সবাই তো ভালোকে ভালোই বলতে হবে। ভালো একটা দিক তো হবেই অবশ্যই, একটা নির্দিষ্ট উত্তর তো হবে, যেটাকে ভালোকে সবাই ভালো বলতে হবে, মন্দকে সবাইকে মন্দ বলতে হবে। কিন্তু ধরুন রচনামূলক যে লেখাগুলো বা সৃজনশীল, সেখানে তো এক এক ছাত্র তার সৃজনশীলতার বলুন, তার লেখার ধরনের প্রকাশ এক একভাবে ঘটাবে। সেটাকে কি একটা নির্দিষ্ট ছকে বাঁধা যায়? ছকে অবশ্যই বাধা যায়। সে বাধার কারণে তো শিক্ষামন্ত্রী একটা গবেষণা করেই এটাকে কিন্তু নির্ধারণ করেছেন তারা। ডক্টর আখতারুজ্জামান, আপনার কি মত? এই যে একটা ফরম্যাট বেঁধে দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা মূল্যায়নের পরিবর্তনটা কি হচ্ছে আসলে? দেখুন, এই ফরম্যাটের পূর্বে কেমন ছিল, তখন একটা সার্ভে হয়েছিল। সেই সার্ভেতে দেখা গিয়েছিল যে কেউ ভুল লিখেছে, সেটার জন্য নাম্বার পেয়েছে। একজন শিক্ষার্থী একই কথা বারবার পৃষ্ঠায় লিখেছে, সেজন্য নাম্বার পেয়েছে। ভুল উত্তর দিয়েছে, সে কারণে নাম্বার পেয়েছে। একজন হয়তো বলছিলেন যে এবার আর খাতার ওজন দেখে নাম্বার দেওয়া হয়, হয়তো লেখছে আমি বাড়ি যাই, এই কথাই লেখছে, পৃষ্ঠা ভরে নাম্বার পেয়েছিল। তখন শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কিছু বডি আছে যারা এই শিক্ষা পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি নিয়ে কাজ করে, ইডু বিডু এরকম নামে কতগুলো সংস্থা আছে, বাংলাদেশ এডুকেশন রিফর্ম কমিটি এই নাম দিয়ে কতগুলো কমিটি আছে বোর্ডে। তারা এগুলো একটা নিরীক্ষা করার পরে একটা সিদ্ধান্তে আসলো যে একটি মানদণ্ড নির্ধারণ করা যায় কিনা, যে মানদণ্ডের আলোকে
কোনো শিক্ষক উত্তরপত্র মূল্যায়ন করবেন। তো সেটি দেখা গেল বিভিন্ন ধরনের উত্তরপত্র নেওয়া হলো, বিগত বছরের উচ্চ নাম্বার পাওয়া, কম নাম্বার পাওয়া, কেগুলো এই ধরনের একটা স্ট্যান্ডার্ড ধরে তারপরে কতগুলো মানদণ্ড তৈরি করা হলো যে এই ধরনের প্রশ্নের উত্তর এইভাবে লিখলে এই এত নাম্বার দেওয়া যেতে পারে, এভাবে হলে এরকম মধ্য, ভালো মানের, নিম্ন মানের, এই ধরনের 3টি স্তরে বিন্যাস করে তারপর শিক্ষকদের হাতে যারা পরীক্ষক তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। সেই মানদণ্ডের করেছে। ফলে যেটি হয়েছে, অন্ততপক্ষে ভুল লেখার জন্য নাম্বার পাওয়া এবং একই কথা বারবার লেখা অথবা যেটি সংশ্লিষ্ট নয় এমন বিষয়ের অবতারণা, এই ধরনের বিষয়ের জন্য নাম্বার পাওয়ার কোনো সুযোগ কিন্তু থাকে না। যে একই কথা বারবার লেখা হচ্ছে সেটা তো এটাই প্রমাণ করে যে যিনি পরীক্ষক ছিলেন তিনি খাতা পড়েই না, দেখেননি। একটা ঘটনা কোনো না কোনো ভাবে, সকলের শিক্ষক সবাই যে ওইভাবে করেছে তা না, কিন্তু কখনো কখনো দেখা গিয়েছে যে এই ধরনের ঘটনা ঘটছিল, এই দুই একটা ঘটার ফলে এই ঝুঁকিটা থেকে যায়। তো এবছর এই মানদণ্ডটা করে দেওয়ার ফলে যেটি হয়েছে, অন্ততপক্ষে ওই বিষয়টি এরপরও যে হবে না সেটি হয়তো হলফ করে বলা যাবে না, থাকবে, কিন্তু অনেকটা কমে আসবে। কেননা ওই যারা মূল্যায়ন করবেন শিক্ষক, সেই শিক্ষকদেরকে অন্ততপক্ষে এই ধরনের একটি ধারণা দেওয়া হলো যে এই ধরনের প্রশ্নের উত্তর এই মানের হতে হয়, এতটুকু হলে এই মানের তাকে নম্বর প্রদান করা যাবে। এই প্রশিক্ষণের ফলে এই শিক্ষক ভালোভাবে মূল্যায়ন করতে পেরেছেন। এই হলো মূল্যায়নের গুণগত মানে যে পরিবর্তনটা এসেছে, সেই কারণে এই ধরনের একটি ফলাফল হয়তো এসছে। কিন্তু এটার মানে এই নয় যে, কথাটি কিছুক্ষণ পূর্বে বললেন যে এটার মানে আবার এই নয় যে পূর্ববর্তী ব্যবস্থাগুলো সেগুলো নাকচ করে দেয় বা সেটির একটি বড় আকারের নেতিবাচক দিক ফুটে ওঠে অথবা সেগুলো ভুল প্রক্রিয়া ছিল, সেটি বলা যাবে না। কেননা যেটি ঘটলো সেটি হলো, এটি হলো ক্রম মান উন্নয়ন প্রক্রিয়া। এবছর হয়তো বা এই অভিজ্ঞতার আলোকে এই ধরনের ফল অর্জিত হলো বা এই ধরনের মূল্যায়ন পদ্ধতি হলো। সামনের বছর তো আমরা বলছি অন্য কথা। আমরা আপনার কথার সাথে একমত যে এই ধরনের বাটখারা দিয়ে একটি মানদণ্ড, একটি স্ট্যান্ডার্ড আনসার শিট দিয়ে তারপরে উত্তরপত্র মূল্যায়ন করার রীতিটা খুব টেকসই হয় না। এটা একদিকে আমরা বলছি সৃজনশীলতার কথা, আরেকদিকে ধরে দিচ্ছি যে একই ধরনের না, উত্তর হতে সেটিও হবে। না, অন্য একটা দিক আছে। সেটি হলো, এটা একটা বাটখারা হলো। উত্তরপত্র আপনি একটা সাজিয়ে দিলেন যে এইভাবে মান হলে এইভাবে লিখবেন, সেটি একটা ধারণা দেওয়া হলো। কিন্তু উত্তম পন্থা কোনটি সেটি হয়তো সামনের দিনগুলোতে আসবে। সেই উত্তম পন্থার জন্য আমরা একটা পরামর্শও কিন্তু দিয়েছি। সেটি হলো, শিক্ষককে নিজেকেই প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষক প্রশিক্ষিত হবেন, তিনি যে কোনো প্রশ্নের উত্তর কেমন হইলে কোন মানের হবে, কেমন হলে কেমন মূল্যায়ন করতে হবে, কিভাবে মূল্যায়ন করবেন, কত নম্বর দেবেন, এটি যেন শিক্ষকের ভিতর থেকে বেরিয়ে আসে। এবং সেটি যদি করতে হয় তাহলে ওই শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে, এই শিক্ষককে বিষয়বস্তুর সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করতে হবে। তখনই একমাত্র দক্ষ শিক্ষক হয়ে যদি গড়ে ওঠে, তাহলে এই শিক্ষক যখন মূল্যায়ন করবেন তখন তার হাতে আর বাটখারা দেওয়া লাগবে না, তখন তার হাতে আর আমাদের সাথে ভালোভাবে এই মুহূর্তে আরেকজন অতিথি যোগ দিচ্ছেন, তিনি ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য। তার কাছ থেকে জানতে চাইবো আসলে তিনি কি ভাবছেন। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ক্রম মান উন্নয়ন হচ্ছে কিনা, আসলে এই যে ব্যবস্থার পরিবর্তন, মূল্যায়ন ব্যবস্থার পরিবর্তন, নাকি এটাকে অনেকে বলতে পারবেন একটা ব্যবস্থার মধ্যে হয়তো সুনির্দিষ্টতার অভাব রয়েছে কিনা, আপনি কিভাবে দেখেন? সুনির্দিষ্টতার অভাব তো অবশ্যই রয়েছে, কারণ একের পর এক পরীক্ষা চলছে। আসলে কি পরীক্ষায় বা কি মূল্যায়নে এক্সাক্ট পরীক্ষার উত্তরপত্রগুলো মূল্যায়ন হবে সেটা এখনো ক্লিয়ার করতে পারছে না মন্ত্রণালয়। একের পর এক পরীক্ষা চালিয়েই যাচ্ছে। যে আখতারুজ্জামান স্যার আরও আছেন, তারাও এই কমিটিগুলোতে আছেন সরকারের। তো কোনটা করলে আসলে ঠিক উত্তরপত্র মূল্যায়ন হবে সেই জিনিসটাই আমার ধারণা এখনো শিক্ষা মন্ত্রণালয় বের করতে পারছে না। একটা কমিটির কথা বলছে, বেদুর কথা। আমি যদি বেদুর কথাটাই বলি যে তাদের দেওয়া ফরম্যাটে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে, তাহলে সবকটা বোর্ডের ফলাফল কমে গেল গত বছরের চেয়ে। বরিশাল বোর্ডের ফলাফলটা বেড়ে গেল। বরিশাল বোর্ডে গত বছরের চেয়ে এইবার 0.15% পাশের হার বেড়েছে, অন্য বোর্ডগুলোতে কমেছে। তাহলে এই বোর্ডে কেন বাড়লো, অন্য বোর্ডগুলোতে কেন কমে গেল? কুমিল্লা বোর্ডগুলোতে আরো কমে গেছে, এটা কেন? কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান যেটা বলছেন যে এই ফলাফল নিয়ে এক ধরনের একটা অনিয়ম দুর্নীতি হয়। কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান সেটা এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষাতেই করেননি, ফলে তার ওখানে পাশের হারটা খুব একদম ফেয়ারলি বেরিয়ে এসছে। এই যে অনিয়ম দুর্নীতির কথা তারা বলছেন, সেটার কি কোনো ধারণা পাওয়া যায় যে কি ধরনের অনিয়ম দুর্নীতি ছিল যেটা এবার হলো না? এখন সরকার যেটা নকল মুক্ত পরিবেশের উপর জোর দিয়েছে, কিন্তু কেন্দ্র প্রীতি বা কেন্দ্র আপনার কলেজের ছাত্র আমার কলেজে আসবে, আমার কলেজের ছাত্র জনাব নিজামুল হকের কলেজে যাবে, এই যে আমাদের তিনজনের একটা সিন্ডিকেট থাকবে সেন্টারে।
তো এই সিন্ডিকেটের ফলে ওই কলেজের শিক্ষক ওই কলেজে যাবে, ওই কলেজের শিক্ষক ওই কলেজে আসবে, এই যে একটা সিন্ডিকেট থাকে, এখান থেকেই মূলত পরীক্ষার অনিয়মটা হয়। এবং এই পরীক্ষার কেন্দ্রেই এই অনিয়মের কারণে পাশের হার বাড়া বা কমা নির্ভর করে। এই অনিয়মটা সরকার কোনোভাবেই বন্ধ করতে পারছে না। এখানে শিক্ষা বোর্ডগুলার এক শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকে, এটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে এইবার যেটা হলো, গত কয়েক বছর ধরে পাশের হার আপনিও দেখেছেন, অন্যরাও সবাই দেখছেন যে পাশের হার 80% উপরে চলে যাচ্ছে। এই গত এসএসসি থেকে সেটা সরকার কমিয়ে আনছে। কিভাবে কমাচ্ছে? প্রত্যেকটা পরীক্ষককে ওই ফরম্যাট দিয়ে দিয়েছে, ফরম্যাটের বাইরে যদি তারা নম্বর দেন তাহলে হেড এক্সামিনারের কাছে তাদের জবাবদিহি করতে হয়, আর হেড এক্সামিনারকে জবাবদিহি করতে হচ্ছে বোর্ডের কাছে। ফলে এই যে জবাবদিহিতার একটা ভয়, এই ভয়ের কারণে শিক্ষকরাও এখন খুব একটা নম্বর দিতে বা ইচ্ছুক না। ফলে এছাড়া পরীক্ষায় একটা গ্রেস নম্বর আছে। যদি প্রান্তিক পর্যায়ে গিয়ে একটা শিক্ষার্থী আটকে যায় তাহলে ওই তাকে গ্রেস নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া। গত এসএসসি এবং এই যে আজকে এইচএসসি হলো, স্টুডেন্ট যদি 32ও পেয়েছে নম্বর, তাকে 1 নম্বরও গ্রেস দেওয়া হয়নি। সেটা কুমিল্লা বোর্ড থেকে আমি খবর নিয়েছি, এটা হয়নি। চিটাগং বোর্ডের চেয়ারম্যান আমার কাছে স্বীকারও করেন যে এসএসসি এবং এইচএসসি তে কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি। ফলে এই গ্রেস নম্বর না দেওয়া, কুমিল্লা বোর্ডের এই যে একটা মানে ফেয়ারলি পরীক্ষা নেওয়া, এইসব কারণে পাশের হারটা এবার কমে গেছে। সেক্ষেত্রে যে সুনির্দিষ্টতার কথা নিয়ে আপনার সাথে আলোচনাটা শুরু হলো, তার কি হবে? ধরুন বছর পর বছর যখন শেষে চাকরির ক্ষেত্রে 5 বছরের ছাত্রছাত্রীরা একসাথে যাচ্ছে, সেক্ষেত্রে এক বছর দেখা যাচ্ছে তার গ্রেড পয়েন্ট হয়তো অনেক কম, আরেক বছর পরীক্ষা দেওয়ার কারণে এই যে মূল্যায়ন পদ্ধতি এক এক বছর এক এক রকম হচ্ছে, তার কারণে একজনের হয়তো গ্রেড পয়েন্ট বেশি। সেক্ষেত্রে এদের ক্ষতিটা কে পূরণ করবে? এদের ক্ষতি পূরণ করার আসলে কেউ নেই। স্কুলে গেলে বাচ্চাদের পড়াশোনা হয় না, তাদেরকে ঘরে পড়তে হচ্ছে অথবা কোচিং এ পড়তে হচ্ছে। তাদের ক্ষতিটা আসলে কেউ পুরো মানে চিন্তা করছে না। বছর বছর তাদেরকে নিয়ে পরীক্ষণ হচ্ছে, এক্সপেরিমেন্ট হচ্ছে। এখন কোন এক্সপেরিমেন্ট গেলে এটা একদম কয়েক বছরের জন্য স্মৃতি হবে, সেটাই এখনো কেউ খুঁজে বের করতে পারছে না। সবাই এসে পরামর্শ দিচ্ছে এইভাবে হলে ভালো, এভাবে করছে। এখন এইভাবে করে দেখা যাচ্ছে এটার মেরিট ডিমেরিট দুটোই যখন সামনে চলে এসছে, তখন এটাকে আবার বাদ দিয়ে আবার নতুন আর একটা কিছু নিয়ে এসছে। এই যে একের পর এক পরীক্ষাটা, এটাই শিক্ষার্থীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হয়ে দাঁড়িয়েছে। আর সৃজনশীলের কথাটা যে বলছিলেন আপনি একটু আগে, আমি শুনছিলাম আলোচনায়, সৃজনশীলের প্রশ্নটা, সৃজনশীল খুবই সুন্দর শিক্ষা পদ্ধতি, কিন্তু এই সৃজনশীলে এমন কিছু বিতর্কিত প্রশ্ন করা হয়, সেটা শিক্ষার্থীরা ধন্দে পড়ে যায়। যশোর বোর্ডে এবার পৌরনীতি পরীক্ষায় সৃজনশীলের এমন কিছু অদ্ভুত এবং উদ্ভট প্রশ্ন এসেছে, শিক্ষার্থীরা উত্তর দিতে পারে নাই, তারপরেও নম্বর দেওয়া হয়। নটরডেম কলেজের তথ্য প্রযুক্তির প্রশ্ন দিয়ে চট্টগ্রাম বোর্ডের তথ্য প্রযুক্তির পরীক্ষা হয়েছে। কমার্স কলেজের টেস্ট পরীক্ষার ফিনান্স এবং ব্যাংকিং পরীক্ষার প্রশ্ন দিয়ে ঢাকা বোর্ডের ফিনান্স এন্ড ব্যাংকিং পরীক্ষার পরীক্ষা হয়েছে। এই যদি সৃজনশীল প্রশ্ন হয় বা ধরন হয়, তাহলে শিক্ষার্থীরা কি পড়বে? অথচ সরকার দাবি করছে লাখ লাখ শিক্ষককে সৃজনশীলে প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণে কি দেওয়া হয়েছে, কি পড়ানো হয়েছে শিক্ষকদেরকে, তারা কি বা বুঝেছে? এই নিয়ে একটা হচবরল অবস্থা বিরাজ করছে শিক্ষা প্রশাসন বা শিক্ষার্থী বা শিক্ষকদের মধ্যে। ধন্যবাদ। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই। এই যে বছর বছর পরিবর্তন, যেটাকে ডক্টর আখতারুজ্জামান বললেন ক্রম উন্নয়ন, আর যেটার সাথে খানিকটা দ্বিমত ছিল জনাব অভিজিৎ ভট্টাচার্যের। তিনি বলছেন যে এটার মাধ্যমে একটা এক্সপেরিমেন্টের মধ্যে পড়ছে ছাত্রছাত্রীরা। যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম, যে 2003-এ যে 22 জন জিপিএ 5 পেল, তার সাথে আজকে কয়েক হাজারের যে তুলনা, সেটা আসলে কিভাবে হবে? আচ্ছা, প্রথমে আমি অভিজিৎকে বলি, আমি এই এসএসসি এসএসসি লেভেলের কোনো কমিটির সাথে আমার সংশ্লিষ্টতা নাই। ও বলছে যে আমি এগুলাতে জড়িত না। শোনেন, আমি যেটা বলছি, হ্যাঁ, সৃজনশীল আমরা শুরু করেছি, এখান থেকে ফিরে যাওয়ার কোনো স্কোপ নাই, এটা যেতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রশিক্ষণের স্বল্পতা তো আছেই। এখনো আমাদের যেই পরিমাণ শিক্ষককে প্রশিক্ষিত করে তোলার দরকার ছিল, সেটা করতে পারিনি। আর যেটা স্ট্রাকচার একটা উত্তর মধ্যে আসলে ইয়ে করা যায় না, সৃজনশীলের বিচার করা যায় না। যেটা হতে পারে যে হ্যাঁ, উত্তরটা এরকম যদি হয়, এর কাছাকাছি যদি হয় বা এই ধরনের যদি হয়, তাহলে নাম্বার পাওয়া যাবে। আপনি যেমন একটা প্রশ্ন সবসময় বাংলা পরীক্ষায় আসে, যে উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। যেমন আব্দুল্লাহ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। তো বেশিরভাগ লোকই তো সৃজনশীল যারা হোক, সৃজনশীলের বাইরে হোক, আব্দুল্লাহ উপন্যাসের নামকরণের সার্থকতা কিভাবে প্রমাণ করা যায় সেটাই তো লেখার কথা। এক ছাত্র শুরুতেই লিখছে,
আব্দুল্লাহ উপন্যাসের নামকরণের কোনো সার্থকতা নাই। এবং সে কি করছে, ওয়ার্ল্ডের যত উপন্যাস ইউডিসিস ওডিসি থেকে আরম্ভ করে নায়কের নামে যে উপন্যাসগুলো আছে এগুলো তালিকা করছে, করে বলছে এই নায়করা হচ্ছে যোদ্ধা, সাহসী, বীরপুরুষ, এদের নামে যথার্থই এদের উপন্যাসের নামটি সার্থক। কিন্তু আমাদের আব্দুল্লাহ উপন্যাসের নায়ক আব্দুল্লাহ এক ভীরু কাপুরুষ, তদানীন্তন মুসলমান সমাজের যত অত্যাচার অনাচার সে মুখ বুঝে সহ্য করছে, অতএব তার নামে কোনো উপন্যাস নাম হওয়া উচিত হয় নাই, অতএব এই নামের কোনো সার্থকতা নাই। সৃজনশীলের প্রশ্নে আপনি ফরম্যাটের তো যেটা বলছিল যে সবাই হাঁ বলবে, হ্যাঁ কেন হাঁ বলতে হবে, নাও বলতে পারে, কিন্তু জাস্টিফিকেশনটা দিতে হবে। এইটা বোঝার মতো ক্ষমতা এই আমাদের যারা খাতা দেখছে কয়জন লোকের আছে। আমি তো মনে করি এসএলএ কে 10-এ যদি আরো বেশি নম্বর যায়, 10-এ 12 নম্বর দেওয়া উচিত, যেটা লিখতে পারে। আর সেখানে যেহেতু যে পরিস্থিতির কথা বলা হচ্ছিল যে এই ফরম্যাটের বাইরে গেলে হয়তো জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে এবং শেষ পর্যন্ত একেবারে বোর্ড পর্যন্ত জবাব দিতে, সেক্ষেত্রে এইখানে সৃজনশীলতা দেখানো মনে হয় না। এইবার যেটা হচ্ছে আসলে সুপারভাইজারি লেভেল ছিল, কারণ আগে যারা পরীক্ষা দিত অনেক সময় না দেখে নাম্বার দেওয়া, আন্দাজের নাম্বার দেওয়া, কেউ কেউ যেরকম বলে ওজন মেপে নাম্বার দেওয়া। এবার আবার 12% খাতা হেড এক্সামিনারকে দেখতে হবে এবং সেটা আবার নির্দিষ্ট করে দেওয়া, হেড এক্সামিনেশন আবার বলতে হতো কত কত রোল নম্বরের খাতার উনি দেখছেন, সেটার আবার 2.5% দেখার জন্য আরেকটা সুপার, এরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। যার কারণে আমরা অন্যান্য বছর যেই অভিযোগগুলো পাই যে খাতা দেখা ঠিক মতো হয়নি, আন্দাজের উপর দেখা, আমাদের তো সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা হয়ে গেছে পরীক্ষার রেজাল্ট কেন্দ্রিক, যেমন গণতন্ত্র হচ্ছে বোর্ড কেন্দ্রিক, আর পরীক্ষা লেখাপড়া হচ্ছে রেজাল্ট কেন্দ্রিক। এখন রেজাল্ট খারাপ হলেও আমাদের টক্সে এসে জবাব প্রশ্ন এগুলো কেন হলো, আর গত কয়েক বছর এর আগে যখন বেশি পাস করছিল তখন আবার বলতে হলো পাস বেশি কেন হলো। হোয়ারিস দেখেন, আমি তো মনে করি গতবার যে জিপিএ 5 ছিল 58,276 জন, এইবার জিপিএ হয়েছে 37,000, অনেক কমে গেছে। গতবারই তো অনেক কম ছিল, গতবারও ইট ওয়াজ নট মোর দেন 5%, 4 পয়েন্ট সামথিং ছিল। ইট শুড বি নট লেস দেন 20%। 5 পাওয়া মানে হচ্ছে স্রেফ একটা ফার্স্ট ডিভিশন পাওয়া। আগে আমরা 60% ফার্স্ট ডিভিশন পেতাম, আর এখন 80% পায় জিপিএ 5 পায়, এর বেশি কিছু না, কারণ নাম্বারই দেওয়া হয়, কারণ আমাদের সব অবজেক্টিভ ছিল। আপনার কাছে একজন দর্শকের বোধহয় প্রশ্ন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আরিফ বলছি। আমি এখন সরকারি চাকরিজীবী, আমি পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলাম। জি, আপনার প্রশ্নটি করতে পারেন। বর্তমান সৃজনশীলতা নিয়ে পজিটিভ নেগেটিভ বিভিন্ন দিকই রয়েছে। আমার শ্রদ্ধেয় প্রিয় ভাজন মিজান স্যারের কাছে আমার প্রশ্ন, সৃজনশীলতা কি কাগজে কলমে শিক্ষা দিয়ে সৃজনশীলতার উৎপত্তি করা যায় কিনা? জি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সৃজনশীলতা প্রতিভাটা এক একজন প্রতিভাবান ছাত্র থেকে এক এক ধরনের সৃজনশীলতার উৎপত্তি হয়। সেক্ষেত্রে যখন শিক্ষক সেটা মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়ন করেন, তখন কি ওই শিক্ষকের সৃজনশীলতা দ্বারা প্রভাবিত হয় কিনা? না, সেটাই তো আমি বলছিলাম, উত্তর কখনোই, সৃজনশীল প্রশ্নের উত্তর কখনোই একরকম হবে না, একই সাইজের হবে না। যেমন ক্লাস 4-এ বেহেশত এবং দোজখের বর্ণনা আছে সমাজের বইয়ের মধ্যে, তো অনেক ডিটেলস আছে বেহেশতের মধ্যে কি কি দেওয়া হবে, দোজখে কি কি দেওয়া হবে। কারণ ছাত্রকে প্রশ্ন করা হয়েছে তোমার নিজের ভাষায় বেহেশত এবং দোজখের বর্ণনা দাও, ওই ছেলে 1 লাইন লিখছে, জাস্ট 1 লাইন। বেহেশত হচ্ছে আরাম আর আরাম, আর দোজখ হচ্ছে মায়ের আর মায়ের, বলেন আর কিছু লেখা নেই। সে, আমি তো মনে করি যথেষ্ট, সে তো জিনিসটা বুঝে ফেলছে। তো এখন আপনি যদি মাইক্রো ভরতে হবে এমন তো কোনো হ্যাঁ না, এটা খাতা ভরতে হবে, এত সাইজের হইতে হবে, আমি তো মনে করি যে ওই ছেলে যথেষ্ট বুঝে গেছে, কারণ বেহেশত আর দোজখের মধ্যে তো এগুলোই বলা আছে, অনবরত লোহা, মায়ের, আগুন, এগুলা, আর বেহেশতের মধ্যে ফল ফ্রুটস খাওয়া দাওয়া, এই তো সে তো বুঝছে জিনিসটা। আমি ভেরি প্রিসাইজ মানে কি, আমি তো মনে করি পূর্ণ নাম্বার দেওয়া দরকার। একটু সময় লাগবে আমাদের এই চর্চাগুলো করতে, প্রশিক্ষণ যারা দেয় তাদেরও সমস্যা আছে, আর যাদেরকে আমরা প্রশিক্ষিত করব, আপনি দেখেন অনেক কলেজ আছে যাদের শিক্ষার যে লেভেলটা মেনটেন করার দরকার সেটা মেনটেন করতে পারে না, আপনাদের শিক্ষক নাই। আমি আগে বলছিলাম এই রেজাল্টই আমাদেরকে, এর রেজাল্ট হচ্ছে হারভেস্টিং, ফসলটা কিভাবে তুললাম পরীক্ষার মধ্যে দিয়ে রেজাল্ট, কিন্তু এর আগে আপনার টোটাল পরিচর্যাটা আপনি কিভাবে করছেন
আপনি কলেজগুলোতে অধিকাংশ কলেজে ক্লাস ঠিক মতন হয় না, কারণ ওখানে এসএসসি এসএসসি পরীক্ষার সময় তো এমনিই কলেজ বন্ধ থাকে। তারপরে আরো বিভিন্ন কারণে পরীক্ষা যখন হয়, এসএসসি পরীক্ষা কতগুলো বেশিরভাগ তো স্কুল এন্ড কলেজ, ওখানে এসএসসি পরীক্ষা হয় তখন কলেজ বন্ধ, আবার এসএসসি পরীক্ষা হয় স্কুল সহ কলেজ। এবং আজকে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক একটা কথা বলছিলেন, তাদের ফলাফল প্রত্যেক বছরই খানিকটা খারাপ হচ্ছে। তিনি বলছেন ভ্যারিয়েশন থাকবে, কিন্তু ছাত্রছাত্রীরা নাকি খুব উদাস। এখন দোষটা পুরোই কি ছাত্রছাত্রীর উপর চাপিয়ে দিচ্ছি, শিক্ষকদের বা কর্তৃপক্ষের কদ্দূর কি করা আছে? তা আমরা আজকে কথা বলছি উচ্চ মাধ্যমিকের ফল এবং উচ্চশিক্ষা নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এবং জনাব নিজামুল হক। আমরা যে আলোচনায় ছিলাম তার আরেকটা দিক হচ্ছে, আগে ওই যে রাজশাহীর যে ভদ্রলোক, ওনার জবাবটা একটু দিয়ে নিই। রাজশাহীতে খুব একটা বেশি খারাপ করেনি। গতবার রাজশাহীতে রেজাল্ট ছিল 75.40, এবার 71.38। আর জিপিএ গতবার ছিল 6073 জন, এবার 5297 জন। আমি মনে করি বিপর্যয়টা করছে কুমিল্লা বোর্ডে, এই যে পুরো রেজাল্টটাকে নিচের দিকে নামিয়ে আনার জন্য। কিন্তু তিনি যেটা বলছিলেন যে একেবারে ছাত্রছাত্রীদের ঘাড়ে তারা নাকি খুব উদাস। না, আমি বলছি এই যে ওভারঅল যে রেজাল্টটা যে কমে গেল, এটার কারণ হচ্ছে কুমিল্লা বোর্ড। এটা আমরা কিছুদিন আগে এসএসসি রেজাল্ট হওয়ার পরে ওটা দেখলাম, কুমিল্লা বোর্ডের কারণে ওভারঅল রেজাল্টের একটা ইম্প্যাক্ট। আমি বলি হ্যাঁ, কুমিল্লা বোর্ডে সবচেয়ে শোচনীয়। তো কুমিল্লা বোর্ডে যে সংকটটা, এটা আমি জানি না অভিজিৎ যেটা বললো, বোর্ডের চেয়ারম্যান কি বলছে না বলছে, এটা সত্যতা যাচাই করার দরকার আছে। কিন্তু আমি যেটা শুনছি সেটা হচ্ছে ইংরেজিতে অনলি 38% লোক 38% ইংরেজিতে পাস করছে, এই আর্টস গ্রুপে। সায়েন্সে হয়তো পাস করছে, কিন্তু আর্টসেই তো ছাত্র বেশি, তো সেটা ইংরেজির জন্য ওখানে বিপর্যয়টা করছে। আর এইবার আসলে আসল কথাটা বলি, অন্যবারের যেটা ছিল 40-60, অর্থাৎ 40 ছিল অবজেক্টিভ, ওই গোল্লা ভরাট জাতীয় জিনিস, আর বাকিটা ছিল। আর এইবার কিন্তু এটা ওখানে একটা স্ট্রাকচারাল চেঞ্জ কিন্তু হয়েছে 30-70, অর্থাৎ 10 নম্বর যত সহজে আগে পাওয়া যেত, 10 নম্বর কিন্তু একটা বিরাট ব্যাপার। শতকরার পার্সেন্টেজের হিসেবে নিয়ে আসলে এটা একটা বিরাট ব্যাপার। এখানে একটা গুণগত একটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যত সহজে আন্দাজের উপর নম্বর পাওয়া যেত, এখানে কিন্তু 10 নম্বর প্রথমে ছুটে গেছে। ঘড়িতে প্রায় 12টা বাজতে চললো। আমরা একটু আমাদের শিরোনামগুলো এই ফাঁকে শুনে নিতে চাই। শুরুতে চ্যানেল 24 আজকে কি শিরোনাম করেছে সেটা একটু দেখে নেব। জামিন নামঞ্জুর নয়, ইউএনও তারিককে রোশানল থেকে বাঁচাতেই শুনানি স্থগিত। সুপ্রিম কোর্টকে বরিশালের বিচারপতির ব্যাখ্যা, মামলা প্রত্যাহার। এসএসসির পর এবার এইচএসসিতেও কমেছে পাশের হার ও জিপিএ 5, মান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কত পার্সেন্ট পাস হলো কত পার্সেন্ট পাস হলো না, এটা এত বিবেচ্য বিষয় না। ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হয়েছে, পড়াশোনা করবে। সঠিক মূল্যায়নের কারণেই ফল খারাপ হয়েছে দাবি শিক্ষামন্ত্রীর। পদ্ধতি নিয়ে মন্ত্রীর বক্তব্য প্রশ্নবিদ্ধ, মন্তব্য বিশ্লেষকদের। এবং সংলাপে আগ্রহ কমেছে বিএনপির। দলটিকে বাদ দিয়ে নির্বাচন নয় বলছে আওয়ামী লীগ। সহিংসতা নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ ধারণা বিদেশিদের। বিদ্যুৎ বিল বিভ্রাট নিয়ে এবার অভিযোগ খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের। ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দর্শক, এর বাইরে প্রধান যে অনলাইন পত্রিকাগুলো রয়েছে সেগুলোর একটু খবরগুলো দেখে নেওয়া যাক। বিডি নিউজ 24 তার প্রধান যে শিরোনাম সেটি হচ্ছে এরশাদের সংবর্ধনায় যানজটের ভোগান্তি। আর তার পাশে স্পটলাইট, এটা হয়তো অনেকে আগ্রহ পাবেন, সড়কে চলতে নৌকা কিনল চট্টগ্রামের কর অফিস। এদিকে প্রথম আলো অনলাইনের প্রধান শিরোনাম হচ্ছে নৌ ধর্মঘট প্রত্যাহার। এদিকে ইউএনওর জামিন একবারও নামঞ্জুর হয়নি, সেটিও এসেছে। আর মানুষ কেন আত্মহত্যা করে সেটাও আপনারা চাইলে জেনে নিতে পারেন। আর চ্যানেল 24 এর অনলাইনে ইউএনও হেনস্থার ঘটনায় এবার তৎপর সুপ্রিম কোর্ট। আর তার পাশে কমেছে পাশের হার, জিপিএ 5, যেটা নিয়ে আমরা মূলত কথা বলছিলাম। বোধহয় আমরা শিরোনাম কেন্দ্রিক আলোচনাতেই আছি। ডক্টর আখতারুজ্জামান, আপনার কাছে এবারে আসতে চাই। এই যে একটা বৈতরণী পার হলো, এরপরে উচ্চশিক্ষার দুয়ার, সেখানে যাবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বড় ধরনের ধাক্কা খেতে দেখি আমরা শিক্ষার্থীদের। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা দেখেছিলাম ইংরেজিতে পাশ করা ছাত্রছাত্রী পাওয়া বেশ দুষ্কর হয়েছিল, এবং তখন এই ইংরেজি শিক্ষা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। একটা সময় ছিল যখন লাঞ্চিয়ন পড়ানো হতো, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার পড়ানো হতো। সে সময় থেকে আমরা কমিউনিকেটিভ ইংলিশ এসেছি, আজকে আরো হয়তো কিছু পরিবর্তন এসেছে। কিন্তু যখন কাজের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে একটা ভালো সেন্টেন্স ঠিকভাবে লিখতেও অনেকের কষ্ট হচ্ছে। ইংরেজির মান, বিশেষ করে লেখার ক্ষেত্রে, ফ্রি রাইটিং এর ক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণটা কি?
দেখুন, আমার মনে হয় যে এটি একটি মৌলিক জায়গায় আপনি প্রশ্ন উত্থাপন করেছেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা একটি বড় হুমকির মুখে আছে, এবং আমরা যতটুকু মানের কথা বলি সেই মানের একটি বড় ইন্ডিকেটর নির্ণয়ের, সেটি হলো এই ভাষা দক্ষতা। এবং সেটি শুধু ইংরেজি ভাষার ক্ষেত্রেই নয়, এটা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা বিশ্ববিদ্যালয়ে সেটি দেখি। তো ফলে এই জায়গাটি বোধহয় আমাদের এখন অ্যাড্রেস করা খুবই প্রয়োজন, যে সেটির একটি প্রধান কারণ হবে এই যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা এই বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা খুবই জরুরি। এবং শিক্ষক প্রশিক্ষণ, যে কথাটা আমরা বারবার বলি যে শুধুমাত্র চাকরির জন্য শিক্ষক হওয়া সেটি কোনো ক্রমেই কাম্য নয়। শিক্ষক একটি পেশাদারিত্ব এবং এমন একটি ক্ষেত্র, একটি ব্রত, এমন একটি ব্রত যেটি জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হবে, এবং সেটি বাই চয়েস হতে হবে। এটি বাই ডিফল্ট যদি হয় তাহলেও একটি কঠিন অবস্থায় পড়তে হবে আমাদের, সেটির প্রয়োজন। আরেকটি হলো ভাষা উন্নয়নের জন্য যেটি দরকার সেটা হলো আই কন্ট্যাক্ট এবং ফেস টু ফেস কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিংয়ের জন্য। এটি খুবই জরুরি। আমাদের একটি বড় সংকট হলো যে বড় একটি ক্লাসরুম সাইজ এবং শিক্ষার্থী অনেক। আমাদের এতই শিক্ষার্থী যে একজন শিক্ষক এই শিক্ষার্থীর সাথে আলাপচারিতার মধ্য দিয়ে ভাষাটা একটি বই পড়ে পড়ে একা শিখতে পারে না। কমিউনিকেটিভ ইংলিশ যেটি আপনি বললেন, সেটি এমন একটি বিষয় যে সেটি কারো না কারোর সাথে অন্ততপক্ষে একটা কমিউনিকেশন লাগে। তো সেই বিষয়টির ঘাটতি কিন্তু আমাদের আছে। আমাদের শিক্ষার্থীর সংখ্যা এত বেশি যে একজন শিক্ষক কোনো ক্রমেই সকল শিক্ষার্থীকে অ্যাড্রেস করতে পারেন না, এবং অনেক ক্ষেত্রেই এই মানটি কমেছে। এটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের একটি ক্লাসরুমের সাইজ যেখানে ধারণ ক্ষমতা 60 জন, সেখানে হয়তো আমরা 90 জন, 100 জন, 120 জন ছাত্র সেখানে দেই। ফলশ্রুতিতে যেটি হওয়ার কথা, ঠাসাঠাসি করে পারস্পরিক অন্যভাবেই সেটি চলে যায়। শিক্ষার্থীর যে মনোযোগ আকর্ষণ, তাকে যে মূল্যায়ন, ক্লাস অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে প্রক্রিয়াটা, ভাষাটাও তাই। এটি একটি অ্যাসেসমেন্টের প্রশ্ন, একটি টু ওয়ে ট্রাফিক হতে হয়। শিক্ষার্থীর কাছ থেকে ফিডব্যাক নিতে হয়, শিক্ষক বলবেন, সেটিকে সে আবার রিসাউন্ড করবে। এই যে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাষা শিখতে হয়, সেই জায়গাটি কিন্তু আমাদের খুব দুর্বল। ফলশ্রুতিতে আমাদের সামনের দিনগুলোতে এটা আমাদের ঠিকই ভাবতে হবে। এবং সে কারণেই এই যে এতগুলো পরিবর্তন হয়েছে গত ধরুন 10, 15, 20 বছরে, সেই আদি যে ব্যবস্থা ছিল যেটির কথা বলছিলাম, সেখান থেকে কমিউনিকেটিভ, তারপরে এতগুলো পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে লাভটা হচ্ছে না, সেটার পরিবর্তন লাভ যেটি ক্ষতি হয়েছে সেটি হলো আমাদের শিক্ষার্থীর সঙ্গে আমাদের ভলিউম বেড়েছে, কিন্তু সেটিকে অ্যাড্রেস করার জন্য যে পদ্ধতি, অন্যান্য উপকরণাদি, সেগুলো সংযোজন ঘটাতে পারে। আমি একটু একটা একটু অ্যাড করি। এটা তো আছেই, এই আমাদের আই কন্ট্যাক্ট যাগুলো বলেন। আর আরেকটা সমস্যা হচ্ছে প্রযুক্তির একটা সমস্যা কিন্তু আসছে, প্রযুক্তির অ্যাবিউজ। অর্থাৎ আমরা এখন যে SMS থেকে আরম্ভ করে ফেসবুক, ইভেন আপনি যদি একটা চিঠি লিখতে চান, কি ধরনের চিঠি, একটা টাইটেল দেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে 5-7টা অপশন আপনার কাছে চলে আসে। যেমন চলছে কয়েকদিন পরে YOU হয়তো বানান ভুলে যাব। আমি এবার গতবার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছিলাম অস্ট্রেলিয়ায়। ওখানকার প্রফেসররা এমনি আমার সাথে প্রাইভেট আলোচনা যে কথা বলছে, সিরিয়াস প্রবলেম হচ্ছে ওদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের, ওদের অস্ট্রেলিয়ান স্টুডেন্ট যারা বিদেশ থেকে যাওয়া না, ওদের ইংরেজি সেন্টেন্স কমপ্লিট করে না, ওরা কমপ্লিট করতে পারে না, ওদের ওই দেশি স্টুডেন্টরাই। আমাদের যেরকম অনেক বাংলা লিখতে পারে না বিএ পাস করার পরেও, ওই অস্ট্রেলিয়াতে যাদের মাতৃভাষা ইংরেজি, তারা ইংরেজি লিখতে পারে। প্রযুক্তির কিন্তু সেটি হয়তো একটা বাড়তি, সেটি আবার সুবিধাও আছে। প্রযুক্তিকে ওই প্রযুক্তির সুবাদে ল্যাঙ্গুয়েজ প্রফেশন আরো বৃদ্ধিও করতে পারে, ওটা অন্যভাবে ইউজ করা যায়। কারণ আমি অপশন আমার কাছে আরো উন্মুক্ত হবে। মনে রাখা তো দরকার হচ্ছে না, না সেটি না, মনে রাখার তো বিষয় না, মনে রাখার বিষয় না, না মনে রাখার বিষয় না। বিষয়টা হলো এটি এক্সারসাইজ করা, এটিকে প্রয়োগ করা। সেই প্রয়োগের দিক থেকে ওই টেকনোলজিটা আমাকে সহায়তাও করছে, সেটি আমাকে সমৃদ্ধও করবে। কারণ একই সঙ্গে আমি যখন দেখি যে কোনো একটি শব্দের এটার অ্যান্টোনিম বের করতে হবে, এটা সিনোনিম বের করতে হবে, তখন আমি দ্রুত এখান থেকে পাই। সবচেয়ে বড় কথাটা হলো ওই লার্নিং টিচিং প্রসেসের মধ্যে যে একটি আইডিয়াল সিচুয়েশন তৈরি করতে হয়, এটি ঘাটতি। অন্যান্য কথাগুলো চটকদার, সেই কথা অনেকগুলো আমরা বিষয়গুলো সংযোজন করতে পারি যে এই কারণে হয় না, কিন্তু মৌলিক জায়গাটি হলো এই ক্লাসরুমে ছাত্র শিক্ষক এর মধ্যে যে একটি সম্পর্ক এবং সুন্দর একটি পরিবেশে পারস্পরিক যে ট্রাফিকিংটা হতে হয়, সেই বিষয়টির ঘাটতিটা আমাদের চরম আকার ধারণ করে। আমাদের ওই ভলিউমটা এত হিউজ নাম্বার বেড়েছে, সেই অনুপাতে অন্যান্য অবকাঠামো এবং অন্যান্য উপাদানগুলো সংযোজন ঘটাতে ব্যর্থ হয়েছে। নিজামুল হক, আপনার কাছে আসতে চাই। সিলেটের অবস্থা অন্যান্য হয়তো অনেক বোর্ডের চেয়ে ভালো, কিন্তু সেখানেও যিনি পরীক্ষা নিয়ন্ত্রক তিনি বলছিলেন যে শহরের বাইরে যখনই যাচ্ছেন তখন ইংরেজির অবস্থা তারা বেশ খারাপ পেয়েছেন, এবং তারা বলছেন যে শিক্ষকের অভাব রয়েছে শহরের বাইরে। সেটা বোধহয় গোটা বাংলাদেশের ক্ষেত্রেই সত্যি। এই ক্ষেত্রে পরিস্থিতিটা কি?
ইংরেজি শিক্ষক তো অনেক কম। আমরা এভাবে রিসার্চ করে দেখেছি যে বিভিন্ন কথা বলে যে যে ইংরেজি সাবজেক্ট পায় বাংলার শিক্ষক, সমাজের শিক্ষক ইংরেজি পড়ান। কোনো এমন অনেক স্কুল আছে বা কলেজ আছে যেখানে ইংরেজি শিক্ষকই নাই। তাহলে এটা তো স্বাভাবিক চিত্র দেশের, স্বাভাবিক চিত্র। এবং সৃজনশীল যেটা বলবেন, সৃজনশীল তো সারা দেশে একটা নেগেটিভ একটা চিত্র আছে সৃজনশীলে। সরকারি গবেষণা দেখা দিচ্ছে যে ৭৬% শিক্ষক সৃজনশীল বিষয়ে প্রশ্ন করতে পারেন না। সেক্ষেত্রে প্রশ্নগুলো আসছে কিভাবে? প্রশ্নগুলো আসছে শিক্ষকরা নোট গাইড থেকে প্রশ্ন করেন এবং শিক্ষকদের সমিতি আছে, সেই সমিতি থেকে তারা প্রশ্ন একজনের প্রশ্ন করার পরে ওই প্রশ্নগুলো সবাইকে ভাগ করে দেন। এভাবে স্কুলগুলোতে প্রশ্ন চলে যায়। এবং সরকারি আরও একটা গবেষণা দেখা যাচ্ছে যে 35% স্টুডেন্ট সৃজনশীল সম্পর্কে এখনও বোঝে না। তাহলে ৬-৭ বছর ধরে সৃজনশীল চালু করার পর আসলে লাভটা কি হলো? নিজামুল হক সাহেব একটা ভালো কথা বলছেন। আমি সেই ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট করা খুব প্রয়োজন। সৃজনশীল শব্দটি এখন আপনার কাছে ফিরছি, একজন দর্শক বোধহয় আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভরাত্রি। হুমায়ুন কবির বলছি। জি, প্রশ্নটি। আমার প্রশ্ন, দুইজন শিক্ষক স্যার আছেন, একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিজানুর রহমান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর আখতারুজ্জামান স্যার। দুজনের কাছে প্রশ্ন যে তারা উল্লেখ করেছেন যে এবারের এসএসসি পরীক্ষায় ফলাফলের যে একটা মানে অন্য বছরের থেকে ফলাফলের মানে রেজাল্ট ভালো হয়নি, তার পিছনে কারণ হলো বহু নির্বাচনী প্রশ্নে নাম্বার কমানো হয়েছে আর সৃজনশীলের নাম্বার বাড়ানো হয়েছে। তো এই পদ্ধতিটা বহু নির্বাচনী প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাও কিন্তু এমসিকিউ প্যাটার্নে ভর্তি পরীক্ষা হয়। তো এমসিকিউটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? এটা যদি আপনারা মনে করেন যে না, এটা মেধা যাচাই সহায়ক না, তাহলে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটাকে কেন আপনারা প্রাধান্য দিচ্ছেন, এই বহু নির্বাচনী প্রশ্নটাকে, এমসিকিউ? জি, ধন্যবাদ। তো যে কথাটা আমি বলছিলাম যে এই সৃজনশীল এই শব্দটি হয়তো আধুনিক প্রচলন ভাব পেয়েছে কেমন, কিন্তু সৃজনশীল প্রশ্ন কিন্তু সব সময় ছিল। আপনারা মনে করে দেখুন, আপনারা যখন লেখাপড়া করতেন, আমরা যখন লেখাপড়া করতাম, যখন বলা হয় যে একটি গল্প বলে সেই গল্পটির মূল বক্তব্য কি লিখো, এই কথা যখন বলা হয় তখন সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে হতো। শুধু শব্দটার প্রয়োগ নিয়ে এমনটি হয়েছে যে এটির মানে মনে হচ্ছে যেন উপর থেকে আপাতত কিছু, কিন্তু এই বিষয়টি কিন্তু দীর্ঘদিন ছিল। আমাদের বোধহয় খুবই স্পষ্ট করা দরকার, শিক্ষকরা আমার বোধহয় শিক্ষার্থীদের ক্লাসরুমে বলবেন যে সেটি হলো এটি নতুন কিছু নয়, এটি আবহমান কাল থেকে এই বিষয়টি ছিল। কেননা শিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়েই সবসময় সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে হয়। শব্দটা ছিল না বটে, কিন্তু কোনো না কোনো ভাবে আপনি সব প্রশ্নে এই ধরনের প্রয়োজন তো তখন পড়লো যখন ছাত্রছাত্রীরা যেখানে সৃজনশীল হওয়ার কথা সেটা মুখস্থ করে চলে আসতো। একেবারে শব্দটার কারণে এটা মনে হচ্ছে যে না, আপতিত কোনো একটা বিষয়, অচানক কোনো একটা বিষয়, এবং এটা যেন কেমন একটা বিষয় মানুষের ধরাছোঁয়ার বাইরে, ভিতর থেকে আসবে। কিন্তু যুগ যুগান্তরে এই সব প্রশ্ন সবাই যারা পড়াশোনা করেছেন সকলেই কিন্তু কোনো না কোনো ভাবে সৃজনশীলতার মধ্যে দিয়ে অতিক্রম করেছেন। সকল প্রশ্নেই কোনো প্রশ্নের উত্তর লিখতে হতো যেটা নিজের মধ্য থেকে লিখতে হবে। কতটুকু তুমি সেখানে আমাদের ছাত্রছাত্রীরা মুখস্থবিদ্যার পারদর্শিতা একটু বেশি দেখাতো, ছিল, কিন্তু নিজের মতো করে বলতে হইতো। যে প্রফেসর মিজানুর রহমান সাহেব যে কথাটা উদাহরণ দিয়ে বললেন যে আব্দুল্লাহ নাটকের নামকরণের সার্থকতা, এটা একটা নিজের মতো করে লিখতে হবে, কেউ হা হবে না হবে, এটা ছিল কিন্তু আগে। ফলশ্রুতিতে নতুন কিছু নয়, হয়তো নতুন অভিধা প্রয়োগ করছি সেই বিষয়টি। আর এখন যে বন্ধু আমাদের প্রশ্নটি করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা টারশিয়ারি লেভেলে এখন শিক্ষার্থীরা যে ভর্তি হবে তখন তাদের জন্য এই বহু নির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে যে পরীক্ষা হবে, সেটি এখানে কিছু সৃজনশীলতার প্রশ্ন আছে। সেটি হলো আপনি প্রশ্ন এমনভাবে করবেন অল্প সময়ের মধ্যে, এর জন্য কয়েকটি উপাদান জড়িত। সেটি হলো কঠোর ভিজিলেন্স। এই পরীক্ষাটি যদি ভালোভাবে নিতে হয় তাহলে অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা গ্রহণ করতে হবে, যাতে কোনো ক্রমেই কোনো শিক্ষার্থী তার পাশে ডানে বায়ে না দেখতে পারে, কোনো প্রযুক্তি ব্যবহার করে উত্তর না পায়, শুধুমাত্র নিজের মতো করেই এটি পায়। এই বিষয়টিকে এখানে এনশিওর করার জন্য সর্বোত্তম প্রয়াস এখানে নেওয়া হয়। অন্যদিকে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রেও এমনভাবে থাকে যে সে কোনো ক্রমেই এটি যেন তার কোনোভাবে পূর্ব পরিচিত অথবা এটি তাকে সরবরাহ করা হলো কোথাও থেকে, এই ধারণাটি তার মধ্যে না জন্মেবে। শুধু তাৎক্ষণিক দেখে তখন তাকে এটা লিখতে হবে। এবং সবচাইতে এই দর্শক যেটা বোধহয় জানতে চাইছিলেন সেটা হচ্ছে কি এই যে অবজেক্টিভ টাইপ, তার সাথে সৃজনশীলতার বিরোধ সৃষ্টি হচ্ছে কিনা? না, বিরোধ হবে না। না, বিরোধ হবে না। কিছু একটা রাখলে তো বিরোধ হবে কেন? এটা সংক্ষেপে বলবে, তাৎক্ষণিকভাবে বলবে, এটাও একটা টেস্ট। বেশি একটু লাগবে, সেটি একটি টেস্ট। তাহলে তাকে কি দুটো পরীক্ষা একেবারে দু ধরনের
ক্ষমতার প্রমাণ দিতে হচ্ছে না? নানাবিধ বিষয়ের সাথে একটি শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে এমন বিষয় থাকতে হয়, এর ইউনিটারি কোনো ট্র্যাক থাকতে হয় না, নানাবিধ বিষয়ের সাথে শিক্ষার্থীকে পরিচয় ঘটিয়ে। কিন্তু ভর্তি পরীক্ষা তো আপনি তার শুধুমাত্র একটি না, সেটি তো দক্ষতারই তাৎক্ষণিক উপর একটি নির্ভর নেওয়া, করছে। সেটি হলো একটি বাছাই করা, এটা ছাঁকুনি। এটি মনে করতে হবে যে এর মধ্য দিয়ে একজন শিক্ষার্থীর প্রকৃত একেবারেই সে মেধাবী কি মেধাবী না, সেই মূল্যায়ন, পাস ফেল সার্টিফিকেট এটা দেওয়া হয় না। এটি হলো সকলেই ভালো ছাত্র, ভালো কিন্তু ভালো তারপরে তো শিক্ষার্থী, একজনের ভবিষ্যৎ নির্ধারিত সেটি হচ্ছে। হবে, কিন্তু এটা উপায় নেই, একটা ছাঁকুনি লাগবে, একটা প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়ার জন্য অল্প সময়ের জন্য, খুব দ্রুত বাছাইয়ের জন্য এটি একটি পদ্ধতি মাত্র, হয়তো বা অন্য সময় অন্যভাবে ছিল, এখন এইভাবে অনুসৃত হচ্ছে। কিন্তু মধ্যে কথাটি হলো এই যে অবজেক্টিভ টাইপের পরীক্ষার সফলতা নির্ভর করে এটি কত দক্ষতার সাথে ভালো একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই পরীক্ষাটি সম্পন্ন হলো। জি, ডক্টর মিজান আপনার কাছে ফিরে আসতে চাই। একটা জিনিস মধ্যে আমাদের আলোচনায় বাদ পড়ছে, সেটা আপনি পুরো যদি এইবার এসএসসি রেজাল্টের পর্যালোচনা করেন, এক শহর আর গ্রামের মধ্যে একটা ব্যাপক শিক্ষা বৈষম্য যেটা হয়ে গেছে, এটা কিন্তু আমাদের খুব আলোচনা করার দরকার ছিল। আমাদের সিলেটের ক্ষেত্রে সিলেটে এটা না ছিল ওভারঅল গোটা দেশে। অর্থাৎ আপনি দেখেন ঢাকা শহরে, ঢাকা বোর্ডে পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2,32,741 জন, এর মধ্যে 18,930 জন জিপিএ 5 পাইছে, অর্থাৎ এইটা পার্সেন্টেজ, অর্থাৎ যারা পাশ করছে তাদের 8.1%। আর সারা দেশে জিপিএ পাস 5 হলো 37,726 জন, অর্থাৎ টোটাল যে পাস করছে 8,11,711 জন, এটা হলো 4.68%। দেখেন আমাদের এটা কিন্তু একটা ক্লিয়ার এটা অ্যানালাইসিসটা যে আমাদের ঢাকা কেন্দ্রিক, অর্থাৎ আমাদের যে ভালো ছাত্র, পড়াশোনা, ভালো স্কুল, সবকিছু রাজধানী কেন্দ্রিক। এই যে আমরা বলতে চাচ্ছি যে রাজধানীতে এত লোক কেন আসে, ভিড়াভিড়ি কেন, এটাও কিন্তু, এগুলো কিন্তু কারণ। অনেকেই যাদের সামর্থ্য আছে তারা এরপরে চিন্তা করবে ঢাকা গেলেই তো ভালো রেজাল্ট করা যায়, চলে আসবে। এই যে আমরা যে মফস্বলের স্কুলগুলোকে বা কলেজগুলোকে, জেলা শহর বা অন্যান্য শহরের স্কুল কলেজগুলোকে যে দৃষ্টি দিচ্ছি না, যে একটা কাছাকাছি মানে আনতে পারতেছি না, এটার পরিণতি শুধু যে ওইসব এলাকায় রেজাল্ট খারাপ হচ্ছে তা না, এই যে আমাদের ঢাকার প্রতি আকর্ষণ, যে আরো লোক ঢাকাকে আকর্ষণ করবে, অনেক ফ্যামিলি আছে যারা হয়তো মফস্বল শহরের থেকে তার বাচ্চাকে পড়াতে পারতো, ইয়ে করতো, তাদেরকে এখন এমনও আছে ব্যবসা বাণিজ্য সবকিছু হয়তো কুমিল্লায় অথবা সিলেটে অথবা যশোরে, সে তার ওয়াইফকে, বাচ্চা দুইটাকে দিয়ে ঢাকায় বাসা বাড়ো করে দিচ্ছে। কারণ এইগুলো হচ্ছে কারণ। আমরা মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক ত্রুটির কথা জন সাহেব বললেন, কিন্তু আমাদের এই যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, এই যে একটা শহর গ্রামের, এটা কিন্তু ভয়াবহ একটা বিপর্যয় নিয়ে আসবে। এবং এর বাইরে যে একটা বড় পুরনো বৈষম্য থেকেই গেছে, যে আমাদের ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা, একদিকে আমাদের ছাত্রছাত্রীরা ইংরেজি মাধ্যমে পড়ছে, সেটা তো অনেকের স্কুলে ত্রিমুখী না, 9-10 মুখী পরীক্ষা অনেকের লেখা আছে। ইংরেজি মাধ্যম স্কুলে নাকি বাংলায় বললে অনেকে শাস্তি পেতে হয়, তারা নজরুল রবীন্দ্রনাথ পড়ে, ইংরেজিতে অনুবাদ পড়ে। আরেক শ্রেণী আছে তারা আরবি ভাষায় ক্লাস নোট লেখে। সেই বৈষম্যের কথা মাঝখানে এই বাংলা স্রেফ এখন এই এসএসসি, আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে যাচ্ছে কোথায়, পুরো ব্যবস্থাটা যদি চিন্তা করি। আমাদের এটা এই ওইগুলো নিয়ে তো দীর্ঘ আলোচনা হচ্ছে এবং দীর্ঘদিন যাবত এগুলাকে একমুখী করা, অন্তত 2-3 মুখীকে কমায় আনা, এরকম চেষ্টা চলছে। সেগুলো অনেক জটিল রাজনৈতিক প্রশ্ন। আমি বলছি আমরা মেইন স্ট্রিমে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে এই যে গ্রামে মফস্বলে যে বৈষম্যটা হচ্ছে, এটাকে ইমিডিয়েটলি যদি আমরা না দেখি তাহলে কিন্তু আরেকটা বিপর্যয়। আমি মাননীয় উপাচার্যের এই বক্তব্যের সাথে একটা বিষয় সংযোজন ঘটাই, সেটি হলো এই বক্তব্য হয়তো সঠিক, গ্রামের সুবিধাদি এবং শহরের সুবিধাদির মধ্যে তফাৎ আছে, কিন্তু একটা আনন্দের খবর আছে, সেটি একটি খুব আশাব্যঞ্জক বক্তব্য। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে আমরা এই বিবেচনাটা করে থাকি। আমাদের একটি স্টাডি হয়েছিল, কোনো একটি সংগঠন করেছিল, তাতে দেখা গেল যে গ্রামের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব অধিক সংখ্যক সুযোগ পেয়েছে ভর্তির। তাহলে এর মানে কি? এখান থেকে একটি মেসেজ কিন্তু আমরা গ্রহণ করতে পারছি, যারাই উত্তীর্ণ হয়েছে সেই শিক্ষার্থীরা তারা সেলফ মেড, তারা এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদেরকে তৈরি করেছে, যারা ছিল টেক্সটমুখী, তাদের যে পাঠ্য বই সেইগুলো তারা ভালোভাবে পড়েছে এবং ফলশ্রুতিতে তারা এই বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে চান্স পাচ্ছে। আমাদের এই ঢাকা শহরের এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গ্রামের শিক্ষার্থীদের এই অধিকারে এই যে সুযোগ পাওয়া, এটি কিন্তু অন্য একটি দৃষ্টান্ত দেয়। সেটি হলো এই শিক্ষার্থীরা যারা বই পড়েছিল, যারা বইয়ের সাথে সম্পৃক্ত ছিল, সংশ্লিষ্ট ছিল, সেই শিক্ষার্থীরা এবং অধিকন্তু শহরে এসে তাদের গুণপনা আরও বাড়ে। কেননা গ্রামের অনেকগুলো পরিবেশ আছে, যে পরিবেশ শহরের ছেলেরা কখনোই পায়নি। ওই ধরনের পরিবেশের মধ্যে একটি উন্মুক্ত পরিবেশে যে ছেলেটি বেড়ে উঠেছে, শহরে এসে নিজেকে তখন আরও ভালোভাবে নতুন মাত্রার সাথে আরেকটি সংযোজন ঘটায়, ফলে বহুবিধ যে সাংস্কৃতিক ঐতিহ্য তার মধ্যে প্রবেশ করে।
ফলে তারা কিন্তু ভালো করে, সেটি একটি খুবই আশার না, খবর। কিন্তু আমি জানি না এটা ঢাকা ইউনিভার্সিটির আপনাদের স্ট্যাটিস্টিক্স মাননীয় প্রফেসর সাহেব, এই স্ট্যাটিস্টিক্সটা কি ওই কলেজের অবস্থান নাকি তার গ্রামের ঠিকানার গ্রামের, একেবারেই গ্রাম থেকে উঠে আসা, গ্রাম থেকে উঠে ঢাকায় চলে আসছে, তারপরে আপনার ইউনিভার্সিটি গেছে কিনা এটা একটা না, সন্দেহ। এটা আমাদের এটা হলো মানে ওইটা যদি হয় যে তার হোম ডিস্ট্রিক্টের হিসাবে করেন তাহলে হয়তো মহসূল পাওয়া যাবে, কিন্তু কলেজের হিসাবে গেলে দেখবেন হলে সিট পাওয়ার ক্ষেত্রে সেটা একটা বড় ভূমিকা। আমি দেখছি আমাদের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে ম্যাক্সিমাম ছাত্র 2-3টা কলেজ, ঢাকা শহরের কমার্স কলেজ, সিটি কলেজ, এটা খুবই আশাব্যঞ্জক, এটা আমাদের বলতেই হবে, এটা সত্য। কারণ আদারওয়াইজ যেটি হবে, আমাদের গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীরা তাদের জন্য একটা আশার খবর এটা এই বিষয়টি আমরা সেজন্য বেশি ফোকাসে আনবো, কেননা তারা যেন উৎসাহিত হয় এবং আমাদের অভিজ্ঞতায় বলে যে এই শিক্ষার্থীরা খুব ভালো করে। তার কারণ হলো এই যারা টেক্সট নির্ভর, পাঠ্য বই নির্ভর থাকে, তাদের নানাবিধ বিষয় থাকে না বটে, কিন্তু তাদের যে পাঠ্যপুস্তকটি ছিল সেটি মনোযোগ দিয়ে পড়েছে, ফলশ্রুতিতে ঢাকাতে এসে তারা ভালোই করেছে। নিজামুল হক, আপনার কাছে ফিরে আসতে চাই। সেটা হচ্ছে এই যে বৈষম্যের কথা বলছি আমরা, অনেকগুলো ধাপে তো বৈষম্য। একদিকে শহরের যারা বিত্তশালী তারা ইংরেজি মাধ্যমে হয়তো যাচ্ছেন, তারপরে রয়েছে এই মেইন স্ট্রিম, গ্রামের দিকে গেলে হয়তো মাদ্রাসা আমরা বেশি পাবো। এখানে এই যে বৈষম্য বাড়ার কথা বলা হচ্ছে, সেটি কি কোনো সংখ্যায় বোঝা যায় যে এই পার্থক্যটা বাড়ছে না কমছে? প্রথমে স্যার যেটা বললেন যে গ্রাম এবং শহরের যে পার্থক্যটা যেটা হলো, সেটা হচ্ছে শহরে শিক্ষার্থী ভালো করে কেন? স্কুলের কারণে ভালো করে বা কলেজের কারণে ভালো করে? অবশ্যই না। শহরে যারা থাকেন তারা মোটামুটি সচ্ছল থাকেন, দেখবেন স্কুলে বা কলেজে কোনো লেখাপড়া হয় না, ওখানে শুধু একটা ক্লাসে একটা শ্রেণীতে থাকে 90 থেকে 100 জন থাকে, শিক্ষকরা ক্লাসে আসেন, হাজিরা নিয়ে কথা চলে যান। এরপরে শিক্ষার্থীরা কোথায় যায়? এরপর শিক্ষার্থীরা যায় শিক্ষকদের বাসায় বা কোচিং ক্লাস, এইসব জায়গায় কিন্তু ঘুরে। কিন্তু গ্রামে সেরকম সুযোগ কিন্তু নাই, ক্লাসেও পড়া হয় না, কোচিং বা প্রাইভেটের সুযোগ নিজে পড়ে। এই কারণে কিন্তু মেধাবী হলেও তারা কিছু করতে পারছে না গ্রামের শিক্ষার্থীরা। আচ্ছা, না সেটিও আছে। আবার অন্যদিকে আছে যে এই যে ঘনিষ্ঠভাবে বই নির্ভর হলো, ফলশ্রুতিতে তার মধ্যে এমন বিদ্যা গভীরভাবে প্রবেশ করলো যেটি অকাট্য, যেটি ভিত খুব মজবুত। এই মজবুত ভিতের উপর সে কিন্তু দাঁড়াতে পারে। আমাদের স্ট্যাটিস্টিক্স কিন্তু তাই বলে। আপনি ঢাকা শহরের যারা আজ খুব ভালো ভালো অবস্থানে আছে যে মানুষগুলো, প্রত্যেকটি মানুষের শেকড় গ্রামে, এবং সেই মানুষগুলো উঠে এসে আপনি 18 বছর 17 বছর পরই তারা ঢাকাতে আসছে। আসার পরে কিন্তু তারা আরো ভালো করেছে। এর কারণ হলো এই নানাবিধ বৈচিত্র্য পরিবেশের সাথে খাপ খাওয়ানোর যে একটি অভিযোজনের যে একটি ক্ষমতা, সেটি তার মধ্যে আছে। অন্যদিকে সে যতটুকু অর্জন করেছে সেটি তার শ্রমলব্ধ। ডক্টর রহমানের অভিজ্ঞতা বোধহয় খানিকটা ভিন্ন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি? এই শহর এবং গ্রামের কোনো হিসেব আছে কিনা? শহর এবং গ্রামের হিসাব তো অবশ্যই, গ্রাম যেহেতু পরিমাণে বেশি, শহরের তুলনায় বাংলাদেশের এখনো তো 60% 70% গ্রামে তো বেশি হবেই। সেই হারে কি বিশ্ববিদ্যালয়ে আসতে পারছে? সেই হারে আছে। কিন্তু আমি যেটা মানে আপনি যেটা যেমন ইয়ের থেকে কথাটা আসলো, আসলে টিউশনি বা যেগুলোকে বলেন এগুলো কিন্তু গ্রাম পর্যন্ত ছড়াই গেছে, এখন গ্রামেও ওগুলোর বাইরে না। কিন্তু আমি বলছি যে এই যে কলেজগুলো, মফস্বলের যে কলেজগুলো বা মফস্বল কলেজগুলো, আপনি দেখবেন যে একটু প্রথমে শুরুতে বলছিল মানে ইংরেজির শিক্ষক নাই, এরকম কলেজ আছে, বহু কলেজ যেখানে ফিজিক্সের টিচার মাঝে মধ্যে ইংরেজি পড়ায়, কেমিস্ট্রি স্যার মাঝে মধ্যে ইংরেজি ক্লাস নিছে, অথবা ফিজিক্সের কোনো টিচারই নাই, ম্যাথমেটিক্সের স্যার মাঝে মধ্যে ফিজিক্স পড়াইছে, এরকম কিন্তু বহু জায়গায়। এগুলো কিন্তু অনেকগুলো আবার গভর্নমেন্ট কলেজ। আপনি শুনে আশ্চর্য হবেন, একটা গভর্নমেন্ট কলেজে অনার্স আছে, মাস্টার্স আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট আছে, দেখা গেলো ওখানে টিচার আছে একটা সাবজেক্টের 1 বা 2 জন, আর টিচার নাই। এরকম কিন্তু গভর্নমেন্টের অনেক কলেজে আছে। সব কলেজে এই অবস্থা। ঢাকায় থাকার সেখানে কি পদ শূন্য নাকি পদায়ন হওয়ার পরও যাচ্ছে না, সবাই কি জানি অ্যাটাচমেন্ট নাকি একটা জিনিস আছে, এই দিয়ে এই আমাদের এই আশেপাশে তিতুমির কলেজ, ঢাকা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, নাইলে এনসিটি কি অ্যাটাচ না, অর্থাৎ শহরের কলেজগুলোতে প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক আছে শত শত, 1-2 জন না, শত শত শিক্ষক, এবং তাদের সেক্ষেত্রে এই অনুমোদনগুলো দিচ্ছেন অধিকাংশই তাদের হাজবেন্ড হচ্ছে হয়তো বিভিন্ন উচ্চ পদে চাকরিতে আছে, তাদের ওয়াইফরা আমাদের এই ছেলেদের কলেজগুলোতে আছে, আবার উল্টো আছে, 2 দিকে আছে, মেয়েদের কলেজেও অনেক ছেলে আছে। এই যে এই নিয়ন্ত্রণটা যাদের, তারা কেন এগুলো করতে পারছেন না? সেটা অনেক একসময় হয়তো এইভাবে চিন্তা করে, সে তো ঢাকায় হলে তো তাও কোনো না কোনো ভাবে একটা ক্লাস আউট নিচ্ছে, ও তো যাচ্ছেই না। তাকে যখন মফস্বলে দেওয়া হলো লক্ষ্মীপুরে, কিন্তু এমনও তো অনেকে চাকরির জন্য ঘুরছেন যারা হয়তো যাওয়ার জন্য প্রস্তুত। সেটা বোধহয় মানে ডাক্তারদের ক্ষেত্রে করা হয়েছিল, যে ডাক্তার কোনোভাবেই গ্রামে রাখা যাচ্ছিল না, তো 6000-এর মতন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও কিন্তু অবস্থার যে খুব বেশি উন্নতি হয়েছে। কিন্তু এখন আবার অন্যরকম
মনিটরিং করার ব্যবস্থা করা হয়েছে। ওই ইয়েরা এই র্যাব যেভাবে ফরাদ বাজার সাহেবকে শনাক্ত করছে উনি কোথায় ছিলেন কোথায় গেছেন, এক্স্যাক্টলি সেম সিস্টেম করছে এখন ইয়েতে কিনা বলে স্বাস্থ্য মন্ত্রণালয়, কোন ডাক্তার কোথায় আছে এটা ওখানে মনিটর করার শিক্ষকদের ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? এখন এটা শিক্ষকদের ক্ষেত্রে যদি করা লাগে তাহলে এটা খুবই লজ্জার ব্যাপার হবে। শিক্ষক কিন্তু বাস্তবতা তো ডাক্তার যেমন শুরুতে বলছিল এটা তো পেশা, আমি একটা পছন্দ করে আসছি। যে কোনো পেশার প্রথম শর্ত হচ্ছে আমাকে পছন্দ করে এই কাজটা করতে হবে। ডাক্তারদের ক্ষেত্রে তো নিশ্চয়ই এটা কম প্রযোজ্য নয়। একই কথা বলছি, আমি দুনিয়াতে কোনো কাজ পেলাম না, কোনো চাকরি পেলাম না, কোনো আমার উপায় নাই, তারপরে আমি ওই এমপি সাহেব অথবা গভর্নিং বডির সাথে ঘুষ টুস দিয়ে একটা স্কুলে চাকরি নিজামুল হক, তাহলে অথবা নিজেই একটা এই মাদ্রাসা পরিস্থিতি বা কাদের স্কুল দিয়ে নিয়ন্ত্রণে যে শহরে প্রয়োজনীয় অতিরিক্ত আর গ্রামের শিক্ষক নেই? না, এটা এই পরিস্থিতি আসলে সরকারি কলেজগুলোতে 20% বা 30% শিক্ষক কম আছে। কিন্তু তিতুমির কলেজে এখন শিক্ষার্থী সংখ্যা 45 থেকে 50,000। ওখানে শিক্ষক ছিল, পদ ছিল হয়তো 120টা, কিন্তু ওখানে পদায়ন করে বা আপনি যেটা বললেন ওভাবে শিক্ষা আরো 100 জন নিয়ে আসা হয়েছে, বলা যায় ওখানে শিক্ষার্থী বেশি, শিক্ষক লাগবে। ভর্তি করে এটা একটা প্রশ্ন, কেন এখানে এত ভর্তির সুযোগ দিল? অথবা দেখা যাচ্ছে মঠবাড়িয়া বা সিলেটে বা এই জবাবদিহিতাগুলো কে করবে? এটা মন্ত্রণালয় করবে, অবশ্যই মন্ত্রী। এখন এই অবস্থায় যদি শেক্সপিয়ার পড়ায় মনে করেন, অথবা হ্যামলেট, হ্যাঁ এরকম সামনে এতগুলো নিয়ে, তো সেই ইংরেজি কিভাবে শিখবে? সেই কারণে যে কথাটা আমি বলেছিলাম ওই কথা বলে আমি উপাচার্য মহোদয়ের বক্তব্যের সাথে একমত। ওই বক্তব্যটা খুবই একেবারেই সঠিক যে আমাদের এই পর্যাপ্ত শিক্ষক অনেক জায়গায় ঘাটতি আছে এবং অনেক জায়গায় সুপারফ্লুয়াস, অনেক জায়গায় কনসেন্ট্রেশনটা বেশি হয়ে গেছে। এটা এই ব্যবস্থাপনাটা, এবং এটার জন্য যেটি করে সরকার স্কুল গভর্নমেন্ট শিক্ষক 2600 শিক্ষকের পদ খালি আছে এখন। সে কারণে এই সম্প্রতি কিন্তু কড়াকড়ি মন্ত্রণালয় কতগুলো নিয়মিত করেছে। আমরা আশা করব যে অন্তত যারা আছেন এরা যেন সবখানে ছড়িয়ে ছিটিয়ে মতো দেয়া যায়। আমাদের সময় ফুরিয়ে গেছে, আসলে আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক, সামনের দিন অন্য কোনো বিষয়ে কথা হবে, তখন আপনাদের সঙ্গে পাবো, এই আশা নিয়ে শেষ করছি।